যেভাবে রেহাই দেয় নাই, এভাবে যেন ওদেরকেও আদালত রেহাই না দেয়। চিৎকার করে রাত্রে আর বলে আমি আত্মহত্যা করবো, আমি বাঁচতে চাই না, আমি চাই আর কঠিন শাস্তি। প্রশ্ন তুলেছি যে ঘটনা ঘটেছে বলছেন সেটার কোন দিক বিচার করেছে আছে সেই সময় ফেসবুক খুললে আপনারা পাবেন। আমি প্রশ্ন করেছি মাগো আমাদের উলঙ্গ করে ছবি ভিডিও এগুলোও করছে, লাস্টে যে গেছে ও মানে 3 নাম্বার, ও যখন আমার সাথে করতে চাইছে আমি ওকে বাধা দিছি অনেকভাবে, দেন পরেও আমাকে অনেক মারছে, মারার পরে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা, এবার একই ঘটনা ঘটালো নাহিদ। দর্শক বন্ধুরা, উপদেষ্টা নাহিদের সঙ্গে রুমিন ফারহানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো এখন ভাইরাল চলছে। দর্শক বন্ধুরা, রুমিন ফারহানার সাথে নাহিদের অবৈধ সম্পর্ক নিয়ে কিন্তু এবার নিজেই মুখ খুলেছেন রুমিন ফারহানা। দর্শক বন্ধুরা, রুমিন ফারহানার জবানবন্দির পর যে কোনো মুহূর্তে কিন্তু এখন গ্রেপ্তার হতে পারেন উপদেষ্টা নাহিদ। দর্শক বন্ধুরা, আজকে আমরা বেশি কথা না বাড়িয়ে আগে দেখবো রুমিন ফারহানার উপদেষ্টা নাহিদকে নিয়ে কি বলছেন। দর্শক বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা স্ক্রিনে থাকা মূল ভিডিওতে আগে দেখে আসি। আমাদের উলঙ্গ করে ছবি ভিডিও এগুলোও করছে, লাস্টে যে গেছে ও মানে 3 নাম্বার, ও যখন আমার সাথে করতে চাইছে আমি ওকে বাধা দিছি অনেকভাবেই, দেন পরেও আমাকে অনেক মারছে, মারার পরে আমার সাথে জোর করে ফিজিক্যাল করছিল। আমি ওদের কাছে অনেকভাবে রিকোয়েস্ট করছি, এক পর্যায়ে ওরা আমাকে মারছে পর্যন্ত। আমি ওদের পায়ে পর্যন্ত ধরছি, ধরে বলছি যে ভাইয়া আপনাদেরও তো ঘরে মা বোন আছে, আপনার বোনের সাথে যদি কেউ এরকম করতো তখন আপনি কি করতেন। এরপরেও যখন দেখতেছি আমি রাজি হইতেছি না, তখন জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করছে। প্রথম জন যাওয়ার পরে দ্বিতীয় জন আমাকে নিয়ে গেছে, আমাকে বের হইতে দিবে না, জোর জবরদস্তি করে আমাদের 3 জনকে ভেতরের দিকে নিয়ে গেছে। আমি যখন বের হয়ে যাইতে নিছি তখন আমাকে একজন আটকায়, আমাকে বের হইতে দিবে না। আমরা যখন বের হইতে নিছি তখন আমাদেরকে সামনে থেকে 5-6 জন ছেলে আটকাইছে। আমি বলছি যে ভাইয়া সরি, আমাদের ভুল হয়ে, সিজানকে মানে আমার ফ্রেন্ডকে আর রিজবিকে দুজনকেই মারছে, মানে কি আছে কাছে সব দেওয়ার জন্য। তো একজন মানে কি একা আমার কাছে আসছে, আসার পর আমার ব্যাগ সার্চ করছে। যেহেতু আমি একটা পার্ট টাইম জব করতাম, আমার ফোনও চুরি হয়ে গেছিলো। তো ফোন কেনার জন্য আমি আমার স্যালারি থেকে 15,000 টাকা আমি জমাইছি অল্প অল্প করে, দেন ওইটা আমি ক্যাশে নিয়ে আসছিলাম। আমি আর সিজানে জানতো যে আমি টাকা নিয়ে আসছি, যে আমি বাসায় যখন যাব দেন তখন একটা ফোন কিনে নিয়ে তারপরে বাসায় যাব, এটা আমি প্ল্যান করে নিয়ে আসছিলাম। তো ব্যাগে যে টাকাটা ছিল ওইটা ওরা নিয়ে নিছে, মানে ওই যে ছেলেটা আমার কাছে আসছিল ও নিয়ে গেছে, কেউ দেখে নাই। তো নিয়ে গেছে, পরে আমাকে নিয়ে গেছে ভেতরে। তখন সিজান মানে আটকাইতে আসছিল, ও আটকাইতে আসছে বিধায় ওকে মারছে, প্রচুর মারছে, ওকে ছুরি দিয়ে ব্লেড দিয়ে এগুলো দিয়ে ভয় দেখাইছে, ওর কাছে যা যা ছিল সব নিয়ে নিছে। তো পরে আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমি ওদের পায়ে পর্যন্ত ধরছি, ধরে বলছি যে ভাইয়া আপনাদেরও তো ঘরে মা বোন আছে, আপনার বোনের সাথে যদি কেউ এরকম করতো তখন আপনি কি করতেন। ওরা বলতেছে যে কথা কম বলবি না তো ব্লেড দিয়ে এখানে মায়েরা রাইখা যাব, অনেকভাবে অনেক ধরনের ভয় আমাকে দেখাইছে। এরপরেও যখন দেখতেছি আমি রাজি হইতেছি না, তখন জোর জবরদস্তি করে আমাকে ধর্ষণ করছে ফিজিক্যালি। তো প্রথম জন যাওয়ার পরে দ্বিতীয় জন আমাকে নিয়ে গেছে। ওরা প্রথমে আমাকে ভয় দেখাইছে যে আমি যদি ওদের কাছে না যাই তাহলে ওরা আমাকে মেরে ফেলবে, প্রস্তাব দিচ্ছে ওদের সাথে ফিজিক্যাল করা লাগবে, মানে আমি কিছুতেই রাজি হইনি। তো ব্লেড বের করছে, বের করে আমাকে ভয় দেখাইছে, আমার গায়ে মানে আমার মুখের সামনে পর্যন্ত আনছে যে আমাকে পোজ দিবে। দেন তখন আমি অনেকভাবে বাধা দিছি। তারপরে ওরা আমাকে এটাও বলছে যে তুই যদি আমাদের কাছে না আসিস তোর ফ্রেন্ডদেরকে এখানে মাইরা ফালায় রেখে চলে যাব, তোদের 3 জনকে মাইরা এখানে পুঁতে রেখে যাব। দেন তারপরেও আমি রাজি হই নাই। তো পরে আমাকে জোর জবরদস্তি করে ওরা আমার সাথে ফিজিক্যাল করছে। ওখানে ছিল মোট 5 জন, 5 জনের মধ্যে 2 জন আমার ফ্রেন্ডদেরকে মানে ছুরি দিয়ে ভয় দেখায় আটকায় রাখছে,
আর 3 জন হচ্ছে আমার কাছে আসছিল। ঘটনাটাও হচ্ছে ওখানে যে মাসুম নাকি যেন নাম, ও নাকি ওখানে দারোয়ান মধু সিটি গেটের। দেন ওরাই নাকি মানে পরিকল্পনা করে এটা করছে যে কেউই যদি আসে দেন তাদেরকে আটকে। দর্শক, যে এই যে ঘটনা ঘটেছে এগুলো আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানানো ছাড়া আমাদের কি বা আছে। তো যাই হোক, রুমিন ফারহানা কি বলছেন সেটাও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো চলুন দর্শক, তাহলেই আপনারা বুঝতে পারবেন মূল ঘটনার। আজকে প্রশ্ন তুলেছি যে 2001-এ যে ঘটনা ঘটেছে বলছেন সেটার কোনটার আওয়ামী লীগ বিচার করেছে, কোনো জবাব আমি পাইনি। আমি জিজ্ঞেস করেছি গত 15 বছরে সংখ্যালঘুদের উপর বিভৎস অত্যাচার হয়েছে। আমি যশোরে গেছি, আমি নাসিরনগর গেছি, আমি কুমিল্লায় গেছি, আমি রামুতে গেছি, আমি নিজে গেছি, আমার দল থেকে আমাকে পাঠানো হয়েছে, আমি গেছি, আমার ছবিও আছে সেই সময়ে, ফেসবুক খুললে আপনারা পাবেন। আমি প্রশ্ন করেছি মাগো এই ঘটনা কারা ঘটিয়েছে। আমি দেখেছি তাদের চোখে আতঙ্ক, আমার বৃদ্ধ জেঠিমার চোখে আতঙ্ক। উনি বলছেন মা 71-ও এমন ঘটে নাই। তো এটা কাদের শাসনামলে হলো? 15 বছর কারা ছিল ক্ষমতায়? কেন একটা ঘটনারও তদন্ত হলো না? কেন একটা ঘটনারও বিচার হলো না? সেই যে রামুর থেকে আরম্ভ হলো, গত 2 বছর আগে পূজার সময় চিন্তা করে দেখেন তো কুমিল্লার ঘটনা থেকে কি ম্যাসাকার হয়ে গেল। মন্দিরে কোরআন শরীফ নাকি মসজিদে প্রতিমা, আমি জানি না। এই ঘটনা কারা ঘটায়, কি তাদের উদ্দেশ্য, কারা বেনিফিট নেয়? এগুলো সকল ঘটনার সুষ্ঠু তদন্ত করে একটা শ্বেতপত্র প্রকাশের সময় এসেছে। গত 50 বছরে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের মানে সকলের পরিচয় প্রকাশ হোক। আমি বিশ্বাস করি আমাদের যারা তরুণ সমাজ, যারা আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তারা বাংলাদেশে কোনো রকম কোনো বৈষম্য, আমরা আমাদের যেই বাংলাদেশটা আগামীতে দেখতে চাই সেটা নিয়ে মূলত আলোচনা হয়েছে। আমরা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই। এই বাংলাদেশে কোনো ধর্মের ভিত্তিতে, কোনো জাতিগত সংখ্যালঘুর ভিত্তিতে, কোনো লিঙ্গের ভিত্তিতে কোনো রকম কোনো বৈষম্য হবে না। এটা সকলের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ, এবং এই বাংলাদেশটা আমাদেরকেই তৈরি করতে হবে। সরকারে যখন অস্থিরতা তৈরি হয়, দেশে যখন কোনো রকম কোনো অস্থিরতা হয়, আমরা সব সময় দেখি যে একটি গোষ্ঠীর ওপরে হামলা হয়, একটি গোষ্ঠীকে মূল্য দিতে হয়। এই বাংলাদেশের জন্য তো আসলে 71-এ মুক্তিযুদ্ধ হয় নাই। এই বাংলাদেশের স্বপ্ন নিয়ে তো আসলে আমার বাবা, আমার দাদা, আমরা, আমার পরিবার বা আমাদের সকলের পরিবার যুদ্ধ করি নাই। ইস্পাহানি পার্বণ, চিনি গুঁড়া চাল, অনন্য ঘ্রাণে, উৎসবে আয়োজনে। সুতরাং এমন একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আগামীতে, যেটা আমরা সকলে মিলে হাতে হাত রেখে তৈরি করব। এবং এখন পর্যন্ত স্বাধীনতার 50 বছরে যতগুলো নির্যাতনের ঘটনা ঘটেছে, যতগুলো অপারেশনের ঘটনা ঘটেছে, যতগুলো লুটপাট এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে, সংখ্যালঘুদের ওপরে হোক কিংবা ভারতের বিপক্ষে ক্ষোভ বেড়ে চলেছে দিনের পর দিন। ফলে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তলানিতে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা চীন সফর বাংলাদেশের অর্থনীতিতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে, যা দীর্ঘমেয়াদে আঞ্চলিক এবং বৈশ্বিক এবং রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগে আওতায় চীন বাংলাদেশকে মোট $40 বিলিয়ন একটি প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যার মধ্যে $26 বিলিয়ন বিভিন্ন অবকাঠামো প্রকল্পের জন্য এবং $14 বিলিয়ন যৌথ বিনিয়োগ প্রকল্পের জন্য বরাদ্দ থাকবে। তবে এখন পর্যন্ত চীন 35টি প্রকল্পের জন্য $4.45 বিলিয়ন ঋণ দিতে অনুমোদন করেছেন। বিশেষ যোজনার বিআইয়ের আওতায় $10 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাবিত হয়। তাহলে বাংলাদেশের মোট দেশে উৎপাদিত হবে ডিপিএস প্রায় 4%। এই ফলে বিআরটি আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী সর্বদা খুবই ভালো থাকবে। যদি প্রধান উপদেষ্টা নিজ উদ্যোগের আওতায় কয়েকটি নতুন প্রকল্পের প্রস্তাব উত্থাপন করতে পারেন, তবে মূল লক্ষ্য থাকবে বিদ্যমান প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন এবং স্থানান্তর করা নিয়ে। কারণ অনেক প্রকল্প ইতিমধ্যে দীর্ঘসূত্রতার শিকার হয়েছে, যার ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং উন্নয়ন কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত। আর দর্শক বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।